আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান্টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি প্ল্যান্টিং ব্লগ শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শসা গাছের প্রতিটি প্রসাদে আমি কেমনভাবে শসা ধরিয়েছি, সেটাই ছোট্ট একটা সিক্রেট খাবার, সেটাই শেয়ার করব। আর আমি কিভাবে পরিচর্যা করতেছি ওইটাও। তো শসা গাছের ভিডিও তেমন একটা শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে এই বছর আমি তেমন একটা ভিডিও এডিটিং করতে পারতেছি না বলে আমি তেমন ভিডিও দিতে পারতেছি না। তো এখানে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রতিটি প্রশাখাতে আমার অনেকগুলো শসা আসছে। তো আমি এখানে 3টা কন্টেনার্সের মধ্যে শসা রোপণ করেছি, দু ধরনের শসা। একটা হচ্ছে বাংলাদেশি শসা, একটা এই দেশের। তো এই দেশের শসাটা আলহামদুলিল্লাহ বেশিই ধরেছে বাংলাদেশের শসার তুলনায়। তো শসা গাছ রোপণ করার পর থেকে অনেক বৃষ্টি ছিল, ওয়েদারটা অনেক খারাপ ছিল। তো এর কয়েকদিন ধরে আলহামদুলিল্লাহ খুবই ভালো ওয়েদার হচ্ছে। আর এভাবে যদি হয় ইনশাআল্লাহ অনেক ভালো ফলন পাবো। তো আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমি কিভাবে মাছা তৈরি করেছি। তো সেটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে দেখতে পারতেছেন আমি এখানে খুবই অল্প সময়ে অল্প খরচে মাছও তৈরি করে নিয়েছি। তো চারদিকে 4টা বাম্বু স্টিক্স দিয়েছি, আর তারপর কিছু নেটিং দিয়ে আমি এভাবে করে নিয়েছি। আর যেগুলোতে আমি নেটিং দেইনি সেগুলোতে সুতার সাহায্যেই বেঁধে দিয়েছি। তো এখানে দেখতে পারতেছেন আমার শসা গাছগুলো খুবই বুশি হয়ে উঠেছে। আসলে ওয়েদার যখন খারাপ থাকে তখন গার্ডেনে আসতে আমার একদমই মন চায় না। আর সেটার ফলেই শসা গাছগুলো এমন হয়ে গেছে। তো আজকে ওইগুলোর আমি একটু পরিচর্যা করবো, সো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো শসা গাছ খুবই বুশি হয়ে থাকে, যদি একটু পরিচর্যা না করা হয় নিচের দিকে প্রশাখাগুলো খুবই বেশি হয়ে যায়। তো সেজন্য দেখে দেখে নিচের দিকে প্রশাখাগুলো কেটে দিতে হয়, পাতাগুলো কেটে দিতে হয়। তারপরে একটু লম্বা হলে উপরের দিকে যদি প্রুনিংটা করা হয় অনেক ভালো ফলন পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরো কিছু শসা গাছ যেগুলো আমি মাটিতে রোপণ করেছি। তো এখানেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশাখায় শসা দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশি যে শসাগুলো এগুলো শসা ধরেছে কিন্তু প্রত্যেকটা প্রশাখায় নাই, অনেকটা কম। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা শসা আসছে। তো যদি ওইগুলো ঠিক হয়ে যায়, এখনো অনেক ছোট। তো ওইগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশি শসা। আর পাতাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ সবুজ। আর শসা গাছের একটা ভালো দিক হচ্ছে যদি পাতাগুলো ভালো থাকে তাহলে শসা অনেক বেশি ধরে থাকে। আর শসা গাছে পাউডারি মিল্ডুটা বেশি হয়ে যায়, আমার গাছেও এফেক্ট করেছিল তবে খুবই অল্প পরিমাণে। আর আমি খুবই আর্লিতে আমি ধরে দিছিলাম, তো আমি ওইগুলোকে পাতাগুলো কেটে দিছি। সো 2-3টা পাতা কেটে দেওয়ার পরেই আমার পাউডারি মিল্ডুটা চলে গেছে। তো আমি তেমন একটা আসলে পোকার স্প্রে ব্যবহার করতে হয়নি। আর আমি এমনিতেই আমার গাছের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা স্প্রে ব্যবহার করি, ওইটা আমি কয়েকদিন পর পর করে থাকি, 2 সপ্তাহ পর পর। যেটা আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে, তো আপনারা চাইলে ওইটাও করতে পারবেন। তো ওটা শুধু শসা গাছে না, অন্যান্য গাছের মধ্যেও আপনারা করতে পারবেন, যেটা আমি চিলি পাউডার ওইগুলো দিয়ে তৈরি করেছিলাম। তো ওইটা অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। তো ওইটা শসা গাছ হচ্ছে গিয়ে খুবই সেন্সিটিভ গাছ, যেগুলোতে খুবই ইজিলি পোকার আক্রমণ হয়ে যায়। আর পোকার আক্রমণ হলে গাছে কিন্তু ফলন খুবই কম হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে প্রতিটি পাতা প্লাস নিচের একেবারে নিচের দিকে যে প্রশাখা ওইটা কেটে দিচ্ছি। তারপর গাছগুলো যখন একটু বড় হয়েছে 8 থেকে 10 পাতার মতো, যেগুলো লম্বা হয়েছে ওগুলো আমি প্রুনিং করে দিয়েছি যাতে করে অন্যান্য শাখাগুলো বের হতে পারে। আর যত বেশি প্রশাখা বের হবে তত বেশি শসা আসবে ইনশাল্লাহ। তো শসা গাছের মধ্যে যেখানে রৌদ্র বেশি হয় আপনারা যদি ওইখানে রাখেন তাহলে গাছের মধ্যে খুবই ভালো ফলন আসে। তো আমিও প্রথমে রেখেছিলাম একটা জায়গায়, ওখানে রৌদ্র আসেনি বলে কন্টিনিউয়াসলি মুভ করে দিয়েছি। আর প্রথমে তো রৌদ্রই ছিল না। তো যে খাবারটার কথা বলতেছিলাম, এই একটাই সিক্রেট খাবার আপনারা শসা গাছের পাতাগুলো ঠিক রাখার জন্য, সুস্থ সবুজ রাখার জন্য এপসম সল্ট। এপসম সল্টের তুলনা হয় না স্পেশালি শসা গাছের জন্য। আর শসা গাছের মধ্যে কিন্তু খাবারের অনেক প্রয়োজন হয়। তো আমি এখানে 1 টিস্পুন এপসম সল্ট 1 লিটার অফ ওয়াটার, তো এখানে আমার
5 লিটার ওয়াটার স্প্রে ছিল, তো আমি 5 টিস্পুন দিয়েছি। আর তারপর আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি। তো দেওয়ার পর আমি প্রথমে পানি দিয়ে দিছিলাম, কারণ ওই দিন একটু গরম ছিল, তো পানির প্রয়োজন ছিল, তো পানি দিয়ে দিছি। আর তারপরে এপসম সল্ট দিয়ে আমি ভালোভাবে আমার গাছের পাতাগুলোকে ভিজিয়ে নিছি। তো ওইটা শুধু শসা গাছে না, আপনার অন্যান্য গাছের মধ্যেও দিতে পারেন, এতে করে গাছগুলোর পাতা খুবই সুস্থ সবুজ থাকে। আর যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে ম্যাগনেসিয়ামের, ওইটার ঘাটতিটা পূরণ করে দেয়। তো এটা আপনারা প্রতি 2 সপ্তাহে ব্যবহার করতে পারেন। তো আমি ট্রাই করি প্রতি 2 সপ্তাহ ব্যবহার করতে। অনেক সময় যদি ভুলে যাই তাহলে অন্যান্য সময় ব্যবহার করে থাকি। তো এখানে দেখতে পারতেছেন শসা গাছের পাশাপাশি আমার নাগা গাছ বা অন্যান্য গাছের মধ্যেও আমি স্প্রেটা করে নিচ্ছি। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর অবশ্যই আমি শসা গাছের আপডেট অন্য একটা সময় দিয়ে দেব, গাছের মধ্যে শসা কেমন করতেছে। আর যখন শসা গাছে শসার ধরা শুরু হয়ে যায়, অবশ্যই পরাগায়ন করতে ভুলবেন না, প্লাস খাবার দিতেও ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।